আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহেরোজ। 34 পর্বে আপনাদের সাথে আমি আছি প্রতিবারের মতো মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। পূর্ণার অনুপস্থিতির নীরব আর্তনাদ হয়ে ছড়িয়ে পড়েছিল গ্রামের আনাচে কোনাচে। প্রেমার চোখের জলে বিঁধে যাচ্ছে ঘরের মেঝে। মৃদুলের গতকাল না আসা এই রহস্যকে আরও গভীর করে তুলেছে। বসন্তী আর প্রান্ত অস্থির পায়ে ছুটে বেড়াচ্ছে গ্রামের পথে পথে, তাদের সঙ্গে আরও কয়েকজন। সবার চোখে একটাই প্রশ্ন, পূর্ণা কোথায়? পদ্মজার নানা বাড়িতে মানুষ বলতে নানু আর প্রতিবন্ধী হিমেল দুজনেই বর্তমানে দূরে ঢাকায় পদ্মজার খালার বাড়িতে। গ্রামে আর কোনো কাছের আত্মীয় নেই। হঠাৎ একটা তথ্য পেয়ে পদ্মজার মনে আশার আলো জ্বলে উঠল। মগার কাছ থেকে জানা গেল পূর্ণা আমিরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তৎক্ষণাৎ পদ্মজা ছুটে আমিরের খোঁজে পাতালপুরীতে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু চাবি না থাকায় হতাশ হয়ে ফিরে এলো অন্দরমহলে। চিন্তায় তার মাথা ভারী হয়ে উঠেছে। মজিদ ভোর রাতে ফিরছে গ্রামে। রেদওয়ান ঘুমের ঘোরে আচ্ছন্ন ছিল। দুজনের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, তবুও পদ্মজার সন্দেহের তালিকায় তারা রয়ে গেল। বাকি রইল খলিল আর আমির হাওলাদার, যারা রাত থেকে অদৃশ্য। পদ্মজার দৃঢ় বিশ্বাস পূর্ণাকে নিশ্চয়ই বন্দি করে রাখা হয়েছে, তাকে ভয় দেখানোর জন্য। মজিদ এবং রেদওয়ানকে জিজ্ঞাসাবাদ করে কোনো ফল না পেয়ে এখন শুধু অপেক্ষা আমিরের সাক্ষাতের। গ্রামের আকাশে জমছে অনিশ্চয়তার কালো মেঘ। সবাই নিঃশব্দে প্রার্থনা করছে পূর্ণার জন্য। একমাত্র পূর্ণার নিরাপদ ফিরে আসাই হবে এই কাহিনীর সুখকর সমাপ্তি। বেলা যখন 9:30, তখন আমিরের আগমন এই রহস্যময় নাটকের জবনিকা উন্মোচন করলো। তার পরনে একটা পুরনো ঢিলেঢোলা সাদা পায়জামা আর ফতুয়া, যা তার চলার চন্দে বাতাসে দুলছে। সে আলোকঘরে এসে দাঁড়ালো। মগার হাতে একটা নীল আর একটা ছোট খাম তুলে দিল। আমিরের নির্দেশ দিল, পিছনে আলমগীর ভাইয়ের ঠিকানা লেখা আছে, এই খামটি সেখানে পৌঁছে দিতে হবে। মগা মাথা নাড়ল। আমির চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে আরও যোগ করলো, জীবনের বিনিময়ে হলেও এই খামটি পৌঁছে দিবি। দুপুরে খেয়েই যাত্রা শুরু করবি। আচ্ছা, মগা সংক্ষেপ উত্তর দিল। আমির চলে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে মগা হঠাৎ তাকে ডাকলো, ভাই। ফিরে তাকালো আমির। মগা সংশয়ের সুরে জিজ্ঞাসা করলো, পূর্ণা কি গত রাইতে তোমার লগে দেখা করতে গিয়েছিল? আমির চোখ সংকুচিত করে এলো। সে উত্তর দিল, না তো, কেন? মগা অস্বস্তি নিয়ে বলল, পূর্ণার গতকাল থাইকা খোঁজ পাইতেছে না। এই খবর শুনে আমিরের দেহে বিদ্যুৎ খেলে গেল। সে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে ঝড়ের মতো এসে উপস্থিত হলো পদ্মজা। তার চোখে জ্বলছে ক্রোধের আগুন। আমিরের দিকে তাকিয়ে তীব্র স্বরে বলল, শেষে আমাকে নিজের দাসী বানাতে আমার বোনকে ব্যবহার করছেন আপনি? বলুন, পূর্ণা কোথায়? আমির হতভম্ব হয়ে গেল। তার চোখে মুখে ফুটে উঠল বিভ্রান্তি। সে পাল্টাও প্রশ্ন করল, আমি কি করে জানবো? পূর্ণা কি তোমার কাছে ছিল না? এই সময় মগা এগিয়ে এসে বলল, ভাই, পূর্ণার লইয়া বাড়িতে যাইতেছিলাম। সে পথ থাইকা কইল তোমার লগে দেখা করব, পরে নাকি তুমি হেরে বাড়ি দিয়ে আইবা। আমির একবার পদ্মজার দিকে তাকালো, তারপর মগার দিকে ফিরে জিজ্ঞাসা করলো, তারপর এই বাড়িতে এসেছিল? আইছিল মনে কয়। মগা অনিশ্চিত স্বরে জবাব দিল, তুই কোথায় ছিলি? মগা মাথা নেড়ে বলল, বাজারে। গভীর চিন্তায় ডুবে গেল আমির। কয়েক মুহূর্ত পর পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে তো পূর্ণার দেখাই হয়নি। তারপর মগাকে জিজ্ঞাসা করলো, তুই নিজের চোখে পূর্ণাকে এই বাড়িতে ঢুকতে দেখেছিস? মগা নীরবে না সূচক মাথা নাড়ল। সে নিজেও কিছু বুঝতে পারছে না। আমির তীরের বেগে ছুটে গেল দারোয়ান মুত্তালিবের দিকে। পদ্মজার উপস্থিতি মুত্তালিবের পাথরে পরিণত করল। ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়ালেন তিনি। আমির তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, পূর্ণা কি গতরাত বেরিয়ে যাওয়ার পর আবার বাড়িতে ফিরে এসেছিল? মুত্তালিব বিনা দ্বিধায় মিথ্যার আশ্রয় নিল, না তো, আর আহে নাই। এই উত্তরে পদ্মজার পা যেন গেঁথে গেল মাটিতে। সে যে ধারণা করছিল পূর্ণা হয়তো আমিরের কাছে বন্দী, তা দুলিশ্বাত হয়ে গেল। পূর্ণাকে খুঁজতে নীরবে বাইরে চলে গেল আমির। পদ্মজা সেখানে দাঁড়িয়ে রইল, যেন সময় স্থির হয়ে গেছে। তার পায়ে জড়ানো কালো শাড়িটা পূর্ণার শেষ স্পর্শের স্মৃতি। লতিফা এবং রিনু এসে দাঁড়ালো তার পিছনে। হঠাৎ গেটের ভেতর দিয়ে ঢুকলো প্রান্ত। তার চেহারা বিপর্যয়ের ছাপ। একটা অশুভ বার্তা বহন করে পদ্মজার জন্য বয়ে আনলো অকল্পনীয় সংবাদ, মৃত্যুর কালো ছায়া। নিস্তব্ধ গ্রামের বুকে একটা অঘটনের ঢেউ উঠেছে। হেমলতার হাতে বোনা শীতল পাটির উপর শুয়ে আছে পূর্ণা, যেন গভীর ঘুমে মগ্ন। পা থেকে গলা অবধি চাদরে ঢাকা তার নিথর দেহ, প্রকৃতির শেষ আলিঙ্গনের মতো।
পদ্মজা মোড়ল বাড়িতে পা রাখতেই গ্রামের স্তব্ধতা ভেঙে পড়ল। মুহূর্তেই জনতার ভিড়ে জমে গেল, সবার চোখে কৌতূহল। এই মুহূর্তের সূত্রপাত ঘটেছিল সেই ভোরে। নয়াপাড়ায় দরিদ্র গরিবের এক ছোট্ট মেয়ে, সে প্রতিদিন ভোরে রান্নার জন্য শুকনো পাতা কুড়োতে বের হয়। সেদিনও বের হয়েছিল ছোট্ট ভাইকে সঙ্গে নিয়ে। তাদের চোখে পড়ে ঝোপঝাড়ের মধ্যে একটা চানের স্তূপ। রান্নার কাজে চন খুব কাজে আসে জানা থাকায় তারা আনন্দে এগিয়ে গেল সেদিকে। চন সংগ্রহ করতে গিয়ে আবিষ্কার করে বসে একটা ভারী বস্তু। কৌতূহলবশত বস্তুর মুখ খুলতেই দুজনের চোখ বিস্ফোরিত হয়ে ওঠে ভয়ে। মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে গ্রামে চলে আসে তারা। দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এই খবর। গ্রামের কয়েকজন এগিয়ে গেল ঘটনা দেখে চিনতে পারে পূর্ণাকে। তারপর পূর্ণাকে নিয়ে এলো আটপাড়ায়। পূর্ণার দেহ মোড়ল বাড়িতে আনার পথে পুরো গ্রাম জেনে যায় তার মৃত্যুর খবর। পদ্মজার হৃদয়ে বিষাদের গভীর স্পন্দন। চারপাশে জনসমুদ্র উত্তাল হলেও তার কাছে সবকিছু নিস্তব্ধ। শূন্যতায় অনন্ত বিস্তার। চোখ পরিণত হয়েছে শুষ্ক মরুভূমি। অশ্রুর সব উৎস শুকিয়ে গেলেও বেদনার প্রখর তাপে প্রেমের আর্তনাদ, বসন্তী এবং প্রান্তের কান্নার সুর, এইসব দূরের কোনো অস্পষ্ট ধ্বনির মতো ঠেকেছে তার কাছে। তার সমস্ত সত্তা এখন শুধু পূর্ণার নিথর দেহের প্রতি একগ্র মনোযোগে নিবদ্ধ। পদ্মজা ধীরে ধীরে সময়কে থামিয়ে দিয়ে পূর্ণার মাথার কাছে গিয়ে বসল। আঁচড় কাটা মুখটা জুড়ে গুচ্ছ গুচ্ছ মায়া। সে আলতো করে ছুঁয়ে দিল বোনের মুখ। সেই স্পর্শে জীবনের সব স্মৃতি একসঙ্গে বেশি উঠল। পূর্ণা রে ডাকলো পদ্মজা। সাড়া দিল না। বদলে প্রতিধ্বনিহীন ডাক বহুগুণ বেদনা নিয়ে ফিরে এসে মাথা ঢুকলো তার হৃদয়ে। পূর্ণা এখন শুধুই একটা নিথর দেহ, যা কিছুক্ষণের মধ্যেই মাটির নিচে চিরকালের জন্য হারিয়ে যাবে। চারপাশ তাকিয়ে পদ্মজা চোখে ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। জনতার ভিড়ে ঘেরা হয়েও সে যেন এক নিঃসঙ্গ এক দ্বীপে। পূর্ণার একটা হাত নিজের মুঠোয় নিয়ে চুমু দিল ও নজর পড়ল পূর্ণার আঙ্গুলের জড়িয়ে থাকা একখানা চুল। ধীরে ধীরে যত্ন নিয়ে চুলটা খুলতে লাগলো সে, যেন একটা জটিল রহস্যের গ্রন্থি মোচন করেছে। লম্বা নারীসুলভ এই চুল দেখে পদ্মজার মনে হাজারো প্রশ্ন উকি দিল। পূর্ণা কি শেষ মুহূর্তে কারোর সঙ্গে লড়াই করছিল? বোনের নিথর কপালে ঠোঁট ছুঁয়ে সে নিজের প্রাণের উষ্ণতা ঢেলে দিতে চায়। তারপর কেঁপে ওঠা কণ্ঠে বলল, পূর্ণা বোন আমার, তোর আপা ডাকছে, তোর পদ্মজা আপা। পূর্ণার দুরন্ত হাসি, তার উজ্জ্বল জীবন সব এক মুহূর্তেই থেমে গেছে। বাস্তবতা নিষ্ঠুর আঘাতের দিশেহারা হয়ে গেল পদ্মজা। তার নিঃশ্বাস ভারী, অনিয়মিত। বুকের ভেতর ঝড় বইছে, মাথার ভেতর চলছে বিশৃঙ্খল যুদ্ধ। হামাগুড়ি দিয়ে সরে যেতে লাগলো সে। নিজের যন্ত্রণা থেকে পালাতে চাইছে। লোকজন অবাক চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎ করেই পদ্মজা উঠে দাঁড়ালো। কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেল পূর্ণার কাছে। বোনের চুলে হাত বুলাতে সে অবাক হয়ে দেখলো চারপাশে সব মানুষ অদৃশ্য হয়ে গেছে। বসন্তী, প্রেমা আর প্রান্ত ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না। কেউ কি নেই? সে পূর্ণার কানের কাছে মুখ নিয়ে পিসপিস করে বলল, আমার সুন্দর চাঁদ, আজ তোর বিয়ে। মৃদুল ভাই কোথায়? সে কি আসেনি? সে চাইছিল ওর ভয়ঙ্কর বাস্তবতা থেকে পালিয়ে যেতে, ফিরে যেতে সেই সময়ে যখন পূর্ণার বিয়ের স্বপ্ন দেখত। পদ্মজার চোখ চারপাশে তাকিয়ে খুঁজতে লাগলো মৃদুলকে। তার দৃষ্টি উদ্ভ্রান্ত, যেন হারিয়ে যাওয়া কোনো মূল্যবান সম্পদের সন্ধান করেছে। হঠাৎ করেই তার চোখে জাদু লাগলো। বেশি উঠল জনতার সমুদ্র। বিস্ময়ে হতবাক পদ্মজা ভাবল, এত মানুষ কখন এলো? মৃদুলের অনুপস্থিতি তার মনে প্রশ্নের জ্বর তুলল। উঠে দাঁড়ালো সে। মানুষের ভিড়ে ঢুকে মৃদুলকে খুঁজতে শুরু করলো। দূরে দাঁড়িয়ে আছে আমির, তার বুক ছিঁড়ে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে পদ্মজার এলোমেলো অবস্থা দেখে। তার প্রিয় পদ্মাবতীর বুকের ভেতর লুকিয়ে রাখা সহ্য ক্ষমতা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। এই মুহূর্তে পদ্মজার নিজের মধ্যে নেই। তার চোখে শুধু শূন্য দৃষ্টি। অশ্রুর বদলে নীরবতা তার সঙ্গী। আমিরের ইচ্ছে হচ্ছে পদ্মজাকে বুকে জড়িয়ে ধরতে, যাতে সে অবরুদ্ধ কান্নায় ভেঙে পড়তে পারে, কিন্তু সেই ইচ্ছে প্রকাশের সাহস কিংবা অধিকার কোনোটাই তার নেই। নিজের অসহায়তার কাতর হয়ে শুধু দূর থেকে দেখে গেল। আমির এগিয়ে এসে পূর্ণার নিথর মুখের দিকে তাকালো।
তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পূর্ণার মৃত্যুর খবর শুনে সে প্রথমে রেদওয়ান, খলিল আর মজিদকে সন্দেহ করছিল, কিন্তু ওরা এখন এমন বোকামি করবে না, কখনোই লাশ ফেলে রাখবে না, জঙ্গলে এবং নদীতে ভাসিয়ে দিবে যাতে সব প্রমাণ মুছে যায়। একজন পাকা খুনি এসে আমির জানে এমন ভুল শুধু নতুন খুনি করতে পারে, নয়তো যাকে লাশ সরানোর দায়িত্ব দেওয়া হয়েছে সেই বোকা। কেননা তারা ছাড়া অলন্দপুরে আর কে এমন কাজ করতে পারে? বসন্তের হাত চাপড়ানো বিলাপের পূর্ণার পা থেকে চাদর সরে যেতেই লাশের এক পায়ের নুপুর দেখে রেগে আমিরের হাতে মুঠো হয়ে গেল, পাল্টে গেল চোখের দৃষ্টি, শক্ত হয়ে এলো চোয়াল। এবার সে নিশ্চিত কারা এই কাজ করেছে। আমির তাড়াতাড়ি কারো নজর না পড়ে মোড়ল বাড়ির ছেড়ে বেরিয়ে গেল, সোজা পা বাড়ালো আজিদের বাড়ির দিকে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের শর্ট ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।